মানুষের সহায় সম্পদ লুট করছে। তারা নতুন করে নির্বাচনে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তারা কেউ কেউ আপনারা ইজি বাইকে উঠতে দেখবেন, ইজি বাইকের লোক আর রিক্সা লাগে, ওনারা টাকা দেন, প্রতিদিন 1000 করে টাকা দেন। দিয়ে তারা কি হয়, আগে তো আওয়ামী লীগে দেখলাম, বিএনপিতে দেখলাম, এইবার এই পাল্লায় ভোট দেব। ভাই 1971 সালে তো আপনাদের দেখেছি আমরা। 1971 সালে আপনারা বাংলাদেশের মানুষকে রাজাকার আল-বদর আল-শামস গঠন করে নির্বিচারে মানুষকে হত্যা করেছেন। এই আপনাদের পাশে এই ডুমুরিয়ার, যেখানে এই কৃষ্ণ মন্দির বাড়ি, এই চুপনগরে একটা বদ্ধ ভূমি আছে। প্রতি বছর চুপনগর হত্যাকাণ্ডের দিন আমরা এই বদ্ধভূমিতে যাই। বদ্ধভূমিতে যে আমরা দেখি কি ওইখানে হাজার হাজার মানুষ একটি জায়গায় সমবেত হয়েছিলেন। কেন? তাদের বাড়িঘর লুট হয়েছে, তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পাড়ি দেওয়ার জন্য তারা চুপনগরে গিয়েছিলেন। চুপনগরে তাদেরকে রাত্রিবেলায় ঘেরাও করে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মরণে প্রতি বছর আমরা চুপনগরে যেয়ে থাকি। চুপনগরের গণমানুষের কাছে আমরা এই কথাটাই বলে থাকি যে যারা আমাদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, খুন করছে, আমার ভাই বোনদের, মা বোনদের, তাদেরকে আমরা কোন অবস্থায় প্রশ্রয় দেব না। এই জাতির দুর্ভাগ্য যে এরা এখন জাতির সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলছেন, ভোট প্রার্থনা করছেন, ভোট চান। 71 সালের ব্যাপারে তারা কিন্তু এখনো ক্ষমা চায় নাই। আমরা আমাদের প্রার্থী আমির এজাজ খান, যিনি এই আসন থেকে নির্বাচন করছেন, তিনি এর আগে 4 বার এই এলাকার সন্তান হিসেবে ফ্যাসিবাদী সরকারের সময় বিনা ভোটের সরকারের সময় নির্বাচন করছেন। নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের কাছে তার একটি বিশ্বস্ততা অর্জন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি আমির এজাজ খানকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, এই ভোটে কাটা জাকবের মানুষকে উন্নয়ন করে দেবে তারেক রহমান। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি এখান থেকে নির্বাচন করছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আগামী 12 তারিখে সকালবেলায় সমস্ত কাজ বাদ রেখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ফলাফল গুনে রেজাল্ট দিয়ে, রেজাল্ট শীট দিয়ে তারপরে বাড়িতে আসবেন। তার আগে কেউ আসবেন না। ষড়যন্ত্র হচ্ছে। প্রথমে ষড়যন্ত্র ছিল নির্বাচন বানচাল করার, এখন ষড়যন্ত্র হচ্ছে কি করে নির্বাচনকে ষড়যন্ত্র করে অন্য খাতে প্রবাহিত করা যায়। সেই কারণে আমি আপনাদের বলবো, আপনারা কেউই ভোট দিয়ে ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না। সবাই ভোট কেন্দ্রে থাকবেন এবং রেজাল্ট শীট নিয়ে তারপরে বাড়িতে আসবেন। আমরা বিশ্বাস করি কৃষ্ণগঞ্জের এলাকার সন্তান না, আমির এজাজ খান এই ভোটের এলাকার সন্তান, ভোটের এলাকা জাকবের মানুষ তাকে নির্বাচিত করবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামীতে ইনশাল্লাহ
আপনাদেরকে নিয়েই আমির ইজাজ খানের বিজয় মিছিল আমরা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 3 নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের সভাকে জনসমুদ্রের রূপ নেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু ভাইয়ের আগমন, মোনা ভাইয়ের আগমন, এজাজ ভাইয়ের আগমন, তৈমুর ভাইয়ের আগমন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের থানা শেষ প্রতীকের প্রার্থী জনাব আমির ইজাজ খানের সমর্থনে মটিকাটা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনে জনসভার সভাপতি এজাজুর রহমান শামীম, মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান অতিথি দীর্ঘ দশক যাবৎ খুলনা জেলার রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। খুলনা মহানগরী বিএনপির বর্তমান নির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্র নেতা অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মারা মঞ্চে উপবিষ্ট আছেন। আগামী দিনে আপনাদের সুযোগ মঞ্চ উপবিষ্ট আছেন। আগামী দিনে আপনাদের সুখে দুঃখে যিনি নিজেকে সম্পৃক্ত রাখতে চান, আপনাদের কৃতি সন্তান, আপনাদের গর্বের ধন, সাবেক ছাত্র নেতা, ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার হাতে 12 তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ধারে শীল প্রতীক তুলে দিয়েছেন, আপনাদের সেই সন্তান যারা আমির ইজাজ খান মঞ্চে উপবিষ্ট জেলা পরিষদের কেন্দ্র নেতা উপস্থিত রয়েছেন। খুলনা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রতা, সাবেক স্বেচ্ছাসেবক নেতা শেখ তৈবুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় উপজেলা মা বোনেরা, ভাইরা, চাচারা, আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকটা দিন 12 তারিখের ভোটের ফলাফলে নির্ভর করছে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নতুন করে কোন অধ্যায় সংযোজিত হবে। বাংলার মানুষ যারা 1971 সালে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি চাইনি, তাদের হাতে বাংলার ক্ষমতায় যাক, বাংলাদেশের মানুষ এটা চায় না, গোটাঘাটা অঞ্চলের মানুষও সেটা চায় না। আজকে বিশেষ করে তরুণ ছাত্র যুবকদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, যারা তরুণ ছাত্র যুবক তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, এই আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডটি কোন টেবিলের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা উপহার হিসাবে পাই নাই। 1947 সালে
ভারত উপমহাদেশ বিভক্ত হয়েছিল ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র ব্রিটিশদের সঙ্গে আলোচনায় বসে বিভক্ত হয়েছিল। কিন্তু আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের জীবন দিয়ে রক্ত দিয়ে মা বোনরা তাদের সম্ভ্রম ফিরিয়ে দিয়ে তারপর আমাদের এই কষ্টার্জিত ভূখণ্ড বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম কথা আমরা যদি মনে না রাখি তাহলে ভবিষ্যতে এই রাষ্ট্রের স্বাধীনতা সর্বত ভুলুণ্ঠিত হতে পারে। সেই কারণে আজকে নতুন করে বলতে হচ্ছে 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে হিসাবে চিহ্নিত তৎকালীন পশ্চিম পাকিস্তানিরা হানাদার বাহিনী যখন নিরীহ নিরাপদ মানুষের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়েছিল, তখন বাংলার মানুষ ছিল দিশেহারা। গভীর সমুদ্রে মাঝিহীন নৌকা যেমন থাকে তেমনই বিপদ সংকুল অবস্থা। হঠাৎ করে তৎকালীন একজন মেজরের কণ্ঠস্বর বাংলার মানুষ শুনতে পেয়েছিল। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণঙ্গনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি হচ্ছেন তৎকালীন মেজর জিয়া। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর আমরা সেই জিয়াউর রহমান সাহেবের প্রতীক ধানের শীষ প্রতীক দিয়ে ইসলামের পক্ষে ভোট চাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে জাতিকে বিভক্ত করতে চাই না, তবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আমার সন্তর্তুল্য ছাত্রদের বলতে মহান মুক্তিযুদ্ধের ঘোষকের প্রতীকের পক্ষে আমরা দাঁড়িয়েছি, আর অন্য পক্ষে কারা রয়েছে আপনারা জানেন। মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন জামাতে ইসলামী বাংলাদেশ রাজনীতির দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দল থেকে রাজাকার আন্দোলন আসাম গঠিত হল। তারা মুক্তিযোদ্ধাদের বাড়ি ছিনিয়ে দিল, মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের পিতামাতাকে হত্যা করত, বাড়িঘর পুড়িয়ে দিত। আমার মা বোনদের, বিশেষ করে সনাতন নবলম্বিতের মা বোনদের তাদেরকে ধরে নিয়ে ওই পশ্চিম পাকিস্তানের অফিসারদের, মিলিটারি অফিসারদের ক্যাম্পে পাঠানো হতো। এই হচ্ছে আলবদর রাজাকার আসাম। তাদের তৈরি কোন দল থেকে? জামাত ইসলাম থেকে তাদের তৈরি। অর্থাৎ তারা এই ন্যাক্কারজনক কাজ করে ফেলত। স্বাধীন বাংলাদেশে এখনো তাদের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে নাই। তাদেরকে ভোট দিবেন, আমার মুক্তিযুদ্ধের ঘোষকের প্রতি তারা ঠিক প্রতীকে ভোট দেবেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আর এলাকার উন্নয়নের কথা বলি, সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে তারা শেষ। আল্লাহ চাইলে আপনারা যদি মনের থেকে দোয়া করেন, সহযোগিতা করেন, বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। হবেন আল্লাহ রহমতে তারেক রহমান। আর আপনার অঞ্চল থেকে যদি সংসদ সদস্য প্রার্থী বিএনপির বাইরে কাউকে নির্বাচিত করেন তাহলে কি আপনারা উন্নয়ন পাবেন? অতএব এই বিষয়গুলো ধীর স্থির মসজিদে চিন্তা করতে হবে। আর মা বোনদেরকে বলি, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম হচ্ছে সবার মাথার মুকুট। যার ধর্ম তার কাছে মাথার মুকুট। এই ইসলাম ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ক্ষেত্র বিশেষ অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই ইসলামের দোহাই দিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে। আপনারা এই উপমহাদেশের বদলুক জনতা আব্দুল হামিদ খান মাজারির নাম শুনেছেন। তিনি প্রকাশ্যে জনসভায় বলেছিলেন, মিশরের নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন কোন ইসলাম নয়। অতএব আগামী 12 তারিখ আপনারা ধানের শেষ প্রতীকে বিজয়ী করেন। সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা, মা বোনেরা, আপনার মায়ের কোলে ঘুমিয়ে থাকলে যে নিরাপত্তা বোধ করবে, বিএনপিকে বিজয়ী করলে একই ধরনের নিরাপত্তা আমরা দেব ইনশাল্লাহ। কোন জমি দখল হবে না, কোন চাঁদাবাজি হবে না, কোন হিন্দু সম্প্রদায়ের জায়গায় জোর দখল করে দখল করতে আমরা দেব না। প্রয়োজনে বিএনপি নেতা কর্মীরা তাদের বাড়ি পাহারায় থাকবে। তারা তাদের
ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আজকে ধর্ম দোহাই দিয়ে মুসলমান ভাই বোনদের মা বোনদের কাছে ভোট প্রার্থনা করছে, তাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করবেন, নির্বাচন সামনে আসলেই আপনাদের আয়াত কেরাত এগুলো আপনারা আমাদের সামনে উপস্থাপন করেন এবং যার সর্বশেষ আপনারা বলেন দাঁড়িপাল্লায় ভোট। আমরা শুধুমাত্র বলতে চাই, আমরা শুধুমাত্র বলতে চাই, আমরা নির্বাচনকে সামনে রেখে নতুন ভাবে কোনো ফতোয়া জারি করি নাই, কোন নিয়ম তৈরি করি নাই। মহান মুক্তিযোদ্ধার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে রাজনৈতিক সংগঠন গঠন করে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির গঠনতন্ত্রে যা রয়েছে, বিএনপি যে নীতিতে বিশ্বাস করে আমরা আজ পর্যন্ত সেই নীতিতে অটল রয়েছে। যেমন তারা বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহর কাছে বিশেষ সুবিধা পাওয়া যাবে, এটা সম্ভব না। আমরা এই কথা বলি না যে ধানের শীষে ভোট দেন আপনি সওয়াব পাবেন, নাও দিবেন না। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, এবং কোন কোন কাজ করলে সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন শরীফে সেটা নাযিল করে গিয়েছেন আমাদের প্রিয় নবীর মাধ্যমে। এর বাইরে আর কোনো কিছু ফতোয়া চলে না। আমাদের প্রিয় নেতা বাংলাদেশী জাতীয়তাবাদ এই জাতির শ্রেষ্ঠ দর্শন দিয়েছেন, যে দর্শনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলাদেশী জাতীয়তাবাদের ছাতাটিতে অবস্থান করতে পারবে। পাহাড়ি সমতলের মানুষ, কৃষক, ব্যবসায়ীরা সকলে এই ছাতার নিচে বসবাস করতে পারবে। আরেকটি বিষয় আপনারা প্রশ্ন করবেন যে আমরা তো সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা, আপনারা আমাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে চান, তাহলে আপনার গঠনতন্ত্রে একটি মাত্র ধর্মের নাম উল্লেখ করে কেন লিখেছেন ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি? যে দল তার গঠনতন্ত্রে লিখতে পারে ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে, সেই দল কিভাবে সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে সুযোগ সুবিধা দেবে? একদম বাস্তবতার কথা। মুনাফিকরা সবসময় দুই রকম কথা বলে, মুখে একরকম, দিলে একরকম, কাজে আরেক রকম। আর বিএনপি হচ্ছে স্বাচ্ছা রাজনৈতিক সংগঠন। বিএনপি 18 সালের 1 সেপ্টেম্বর যেটা বলেছে আজও কিন্তু সেটা করবে। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মাতা মরহুম বেগম খালেদা জিয়া যে নীতিতে দেশ পরিচালনা করেছে, বাংলার মানুষকে সেবা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকি মুক্ত রেখেছে, আমি সেই পথে অগ্রসর হব। আর আমরাও বলি আমাদের প্রার্থী যারা আমির রাজ খান বিএনপির পথে হাঁটবে, অন্য কোনো পথে হাঁটবে না। আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি। ধর্মীয় মূল্যবোধ কি? মুসলমানরা তার ধর্ম ইসলাম পালন করতে পারবে, কেউ বাধা দেবে না। হিন্দু ভাই বোনেরা তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কারণ কোনো বছরে এখতিয়ার থাকবে না। খ্রিস্টান ভাই বোনেরা গির্জা যাবেন নির্বিঘ্নে, এই হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস। এখন বুঝেছেন মুসলমান আমার মা বোনদেরকে ইসলামের সুশ্রী দিয়ে যারা ভোট প্রার্থনা করছে তাদের গোড়ায় গলত রয়েছে, তাদের মূল পুস্তকে ভুল রয়েছে, ওই ভুল সংশোধন করে নাই। আর ছাত্র যুবক তারা সবসময় দেশপ্রেমিক হয়, ছাত্র যুবকদেরকে রুখে দাঁড়াতে হবে। তারা বাংলাদেশ এবং এই ভূখণ্ড চাইনি, তাদের পক্ষে আমাদের ভোট দেওয়া উচিত কি উচিত নয়। ছাত্র যুবক আর একবার রুখে দাঁড়ান, 12ই ফেব্রুয়ারি তারেক শীষকে বিজয়ী করুন। এই অঞ্চলের মানুষ নিরাপত্তা থাকবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকিমুক্ত হবে, বহুদলীয় গণতন্ত্র হবে, টেকসই অর্থনীতি হবে, বাংলার মানুষ এ পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা জেলা শিশু সেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি, খুলনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম জনাব শেখ তৈবুর রহমান, জনাব শেখ তৈবুর রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটিয়াঘাটা উপজেলা কর্তৃক আয়োজিত আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি ইজাজুর রহমান শামীম, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক সভাপতি কাকর পটিয়াঘাটা থেকে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন কুদরতে আমির জাজ খান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা এবং পটিয়াঘাটা উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী ভাই ও বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন একটি কঠিন নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের নির্বাচন। আপনারা দেখেছেন একটি সংগঠন তারা বলছেন আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, আমরা নাঙ্গল দেখেছি। ওনারা জানেন না ওনাদের বাংলাদেশের জনগণ 71 সালে বাংলাদেশ সৃষ্টির আগেই দেখেছেন। আপনারা জানেন 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। সেই স্বাধীনতায় একটি দল বিরোধিতা করেছিলেন এবং আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ ছিল, যারা এই দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল, তাদের বাড়িঘর দেখিয়ে দিয়েছিলেন কারা? তাদের বাড়িঘর দেখিয়ে দিয়েছিলেন জামাত আল বদর আনসার বাহিনী। যদি তারা স্বাধীনতার বিরোধী না করত, তাহলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে 9 মাস সময় লাগতো না। বাংলাদেশের স্বাধীনতা 1 মাসেই সম্পন্ন করা যেত। তারা মুক্তিযুদ্ধকে বাড়ি বাড়ি গিয়ে হত্যা করেছে। আমি আরেকটি কথা বলতে চাই, হিন্দু ভাইদের তারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। হিন্দু ভাইরা, আপনারা মনে আছে আপনাদের যারা মুরব্বী আছেন, স্বাধীনতার যুদ্ধ দেখেছেন, যুদ্ধ করেছেন, তাদের মনে আছে 1971 সালে এদেশের আল-শামস আল বদর বাহিনী হিন্দু সম্প্রদায়কে জোর করে ইসলামের কলেমা পাঠ করিয়েছিলেন। আপনাদের মনে আছে হিন্দু ভাইদের কাপড় খুলে চেক করেছেন ওরা হিন্দু না মুসলমান, যেটা আমাদের ধর্মে নাই। আমাদের ধর্মে আছে যার যার ধর্ম সে পালন করবে, তার সহযোগিতা করবে যে নেতৃত্ব থাকবে সেই। আমরা চাই আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা এই জামাতকে বয়কট করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে। এই ঢাকা পটিয়াঘাটা থেকে আমাদের নেতা, আমাদের ভাই কুদরতে আমির জাজ খানকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। কারণ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ বিএনপি আসবে এবং ঢাকা পটিয়াঘাটা উন্নয়নের জন্য এখানে বিএনপির এমপি প্রয়োজন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী তারেক রহমানের প্রার্থী আমাদের নেতা ইজাজ ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন এবং এই এলাকার উন্নয়ন বুঝে নেবেন ইজাজ ভাইয়ের কাছ থেকে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন 12 ফেব্রুয়ারি আপনারা আমাদের প্রার্থীকে বিজয়ী করবেন, আর আমাদের প্রার্থী 5 বছর আপনাদের পক্ষে
আপনাদের উন্নয়নের কাজ করবেন। আমি আপনাদের আমার আহ্বান জানাই, ধানের শীষ প্রতীককে বিজয়ী করে রিসার্চ ভাইকে সংসদে পাঠিয়ে আপনাদের উন্নয়ন বুঝিয়ে নেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ সমিতি প্রবাসী কল্যাণ সমিতির সাবেক জিয়া পরিষদের খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, মঞ্চের সম্মুখে এবং সড়কের উপরে উপস্থিত সুধীবৃন্দ, প্রিয় ভরিয়াগাড়াবাসী, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আমার আদাব। আমি জাকির হাওলাদার আজ আপনাদের মাঝে সুদূর আমেরিকা থেকে এই নির্বাচনের জন্য একটি শুভেচ্ছা নিয়ে এসেছি। আমারই গত 40 বছরের সহযোদ্ধা, সেই স্কুল থেকে আমরা যখন কলেজে রাজনীতি শুরু করেছি, সে আমির এজাজ খান যখন সুন্দরবন কলেজে পড়ে তখন থেকেই আমরা একসাথে রাজনীতি করেছি। আমি আমির এজাজ খানের সাথে যখন আমির এজাজ খান খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক, সেই কমিটির প্রবাসী বিষয়ক সম্পাদক ছিলাম। আমি বর্তমানে যুক্তরাষ্ট্রে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আপনাদের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও একটি বার্তা নিয়ে এসেছি। বার্তাটি হল, আজ সমগ্র বিশ্ব তাকিয়ে আছে, আমেরিকা সহ সমগ্র পাশ্চাত্য তাকিয়ে আছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিবে। বাংলাদেশের জনগণ কাদেরকে ভোট দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে একটি উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নয়নমূলক দেশে পরিণত করতে পারবে। তারা এই বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারবে। এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি ভালো দেশে পরিণত করতে পারবে। সকল দেশের কূটনীতিবিদদের একমাত্র পদবাদ যে একমাত্র বিএনপির সেই সক্ষমতা আছে, এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে তবে অবশ্যই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নমূলক দেশে পরিণত হতে পারবে। সেজন্য আমি শুধু বলবো না যে আপনি আমির এজাজ খানকে ভোট দিন, আপনারা আপনাদের বিবেচনা থেকে ভোট দিন। সেজন্য আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা জানেন যে ল্যাবরেটরিতে যেখানে ওষুধ তৈরি হয়, সেখানে ওষুধ কাদের মাধ্যমে প্রয়োগ করা হয়, কিভাবে টেস্ট করা হয় আপনারা কি জানেন? সেখানে ওষুধ টেস্ট করা হয় গিনিপিগ অথবা ইঁদুরের মাধ্যমে। যখন এই টেস্ট সফল হয় তখন এগুলো মানুষের জন্য ব্যবহার হয়। আপনারা আজকে বটিয়াঘাটা জাগবের জনগণ জামাতের সেই টেস্ট টিউব এবং সেই ল্যাবরেটরিতে পরিণত হয়েছেন। জামাত একটি সাম্প্রদায়িক দল, তারা সবসময় সাম্প্রদায়িক ছাড়া কোনো কিছু বুঝে না। যাদের নামে শেষে আছে ইসলাম, তারা মুসলমানদের দল। তারা আপনাদেরকে ব্যবহার করার জন্য এবং বহির্বিশ্ব তারা প্রমাণ করার জন্য যে তারা একটি সেকুলার দল, সেজন্যই তারা আপনাদের এখানে একজনকে সেই টুকুরিয়া থেকে ধার করে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যদি বটিয়াঘাটা জাগবের উন্নয়ন আপনারা চান
অবশ্যই আপনাদেরকে তাদের শীতে ভোট দিতে হবে। আমরা চাই পটিয়াঘাটা এবং তাকে ভবিষ্যতে খুললাম 1 নম্বর আসন, যেন 1 নম্বরে আমাদের উন্নয়ন হয়। সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো ভূমিকা থাকে, ইনশাল্লাহ আমরা সেই ভূমিকা পালন করব। সর্বশেষ বলতে চাই, আমার বন্ধু আজকে আপনারা ফিরিয়ে দিবেন না, কারণ সে আপনাদের সাথে সুখে দুঃখে সেই 40 বছর আছে ছাত্র জীবন থেকে। প্রতিটি সংসদ নির্বাচনে সে কমিশন পেয়েছে, আপনাদেরকে ছেড়ে কখনো যায়নি। সে শহরে বাস করে, শহর থেকে বিভিন্ন পরিসরে ইলেকশন করতে পারত, কিন্তু সে বারবার ফিরে আসে আপনাদের মাঝে। আশা করি এই বছর আপনারা তাকে ফিরে দেবেন না। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা সকলে তার জন্য ভোট দিয়ে জয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখছেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা বৃহস্পতি কুমার রায়। বীর মুক্তিযোদ্ধা বৃহস্পতি কুমার রায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজ ভটিয়াঘাটা জাতীয়বাদী দল অঙ্গ সংগঠনের কর্তৃক আয়োজিত এই প্রচার মঞ্চে আমি মাননীয় সভাপতি, উপস্থিত মাননীয় এবং সম্মানিত প্রধান অতিথি দাঁতু ভটিয়াঘাটা উপজেলার নয়নের মণি, অবিসংবাদিত নেতা জনাব আলহাজ আমির রাজ খান সাহেব, উপস্থিত আছেন জেলা থেকে আগত বিশেষ অতিথি বৃন্দ, আমার মনা ভাই আছেন, মনা ভাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি, কারণ জেনারেল জিয়াউর রহমান না সংক্ষিপ্ত ভাষণ আমার হবে না। আমি একামাত্র হিন্দু দুটি ভরে আইছি, আমার যদি ভাষায় দেওয়া হিন্দু বক্তৃতা করিনি, আমি একা বক্তৃতা করতেছি। এরপর আমার বাবাজি পার্থ হয়তো বক্তৃতা করবেন, তা আমি আমার বক্তৃতা সংক্ষেপ করতে হবে এই কথা বলার কারণে তা আমি পারবো না। উপস্থিত সুধীবৃন্দ, আজ থেকে 18 বছর আগে জনাব আমির রেজা খানের নির্বাচনে আমি এবং পরম সত্য সুদীপ্তদা সৎসঙ্গী গুরু ভাই, তিনি সহ নির্মল অধিকারী মুক্তিযোদ্ধা, তিনি নাই, মারা গেছেন, আমি বেশি আছি। তো আমার বয়স 80-র ঊর্ধ্বে, 85। 2 বার অপারেশন হয়ে বাম পা অকেজ, চলতে পারি না। আমি নেতাকে ফোন দিলাম, নেতা বললেন আপনি ভটিয়াঘাটে আসেন, আপনার বক্তৃতা রাখতে হবে। তা নেতার অনুমতি নিয়েই আমি তো আসছি এবং আমি কথা বলছি। এখন কথা হলো, আমার দৃষ্টিতে আমি 18 বছর আগে তার সঙ্গে নির্বাচনে নেমে তার ভিতরে যে গুণাগুণ আমি লক্ষ্য করেছি, আমি স্পষ্ট বুঝেছি। এই যে 1970 সালের নির্বাচন, তারপরে লুৎফর রহমান মনি এমএলএ এমপি ছিলেন আমাদের অ্যাডভোকেট এনায়েত আলী, তারপরে নির্বাচন প্রফুল্ল মন্ডল, জিয়াউর রহমানের সময়, জেনারেল জিয়াউর রহমানের সময় প্রফুল্ল মন্ডল, তারপরে ননীবাবু, পঞ্চানন বাবু, হারুন সাহেব, এই যে নেতারা নেতা বলি, আমার আমির রাজ খান ভাইয়ের সঙ্গে তুলনা করার মতো একজনও নাই।
দেখেছি, তার 4 তলার পরে আমি দীর্ঘদিন থেকেছি। আপনি প্যান্ট পরে যাবেন, লুঙ্গি গামছা আছে কাঁচানো অসংখ্য পরে, তারপরে আপনি পায়খানা স্নান করে খেতে যাবেন, দেওয়ার লোক আছে 40 জন দৈনিক হিন্দু, সেখানে আমরা খেয়েছি 40 জন। আর মুসলমান কত তার ইয়ত্তা নেই, সে আলাদা। মাছ, গোশ, ডিম দৈনন্দিন থাকবে। আপনি বলেন এই তো নেতা পঞ্চানন বিশ্বাসের বাড়িয়ে ভোট দিয়েছি, তারে 25 বছর মতো এমপি, তার বাড়িতে এসে 1 কাপ চা খাইছেন কেউ? হ্যাঁ? শেষ করুন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজম খান কমার্স কলেজের সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ রিপন তরফদার। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের বডিদের নমস্কার। আসলে আমি এই পটিয়াঘাটা উপজেলায় প্রথম, আমার বাড়ি হচ্ছে মিরেটে। আমি একসময় ছাত্রদল করতাম, আমি এখন ঢাকাতে থাকি। আমার আসলে এখানে আসার উদ্দেশ্য এজাজ ভাই সম্বন্ধে দুটো কথা বলার জন্য, এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা দেখছি আমি আসার সময় অনেক জ্যাম এবং অনেক মহিলা, তারা আপনারা সব ধৈর্য সহকারে শুধু এজাজ সাহেবের বক্তব্য শোনার জন্য বসে আছেন। আমার বক্তব্য বা আমার আশ্বাস কিছু না, আমরা হয়তো এজাজ সাহেবের সহযোগিতা করতে পারি। আমি শুধু দুটো কথা বলবো আপনাদের। এখানে মনা ভাই, আমাদের খুলনার বিশিষ্ট রাজনীতিবিদ মন্টু ভাই, তারা দলের জন্য অকুতোভয় সৈনিক ছিলেন গত 16 বছর ধরে। আমি দেখেছি, আমি গত 16 বছর আমি দেখেছি এজাজ ভাইকে কিভাবে সে দলের কর্মকাণ্ড পরিচালনার জন্য সে কিভাবে পরিশ্রম করেছে, আমি নিজে দেখেছি এবং তাদের পাশে দেখেছি। আর যার জন্য আমার মনে হলো এখন কথা বলার সময় এসেছে। আমি কখনো রাজনৈতিক বক্তৃতা দিতে গত 16 বছর আমাকে কেউ দেখেনি। আমি এসছি জাস্ট আপনাদের শুধু দুটো কথা বলার জন্য। আমি বটেঘাটার ছেলে, বিরাট গ্রামের ছেলে। আমাদের এলাকায় কতটুকু উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন। তো গত 16 বছর এজাজ ভাইকে আপনারা যদি পাশে পেয়ে থাকেন, সুখে দুঃখে পেয়েছেন কিনা একটু হাত তোলেন, যে তারা কি আপনারা পেয়েছেন এজাজ ভাইকে? তাহলে বাইরের একজন এসে বলবে যে আমি একটা প্রতীক নিয়ে এসছি, আমি ভোট চাই, আপনারা কি তাকে ভোট দিবেন? একটাই কথা বলতে চাই, এলাকার উন্নয়ন দরকার। রোড ঘাট, স্কুল, কলেজ, আমাদের এখানে স্বাস্থ্য সেবার যে অবস্থা, এটা উন্নয়ন দরকার, আমি নিজে দেখেছি। আর যার জন্য কথা বলার সময় এসেছে, আমি ঢাকা থেকে সরাসরি আপনাদের এখানে এসেছি যে আমি দুটো কথা বলবো। কারণ আমি ঢাকা থাকলেও আমার মন এখানে থাকে। এলাকার উন্নয়ন কিভাবে করা যায় এজাজ ভাইয়ের সাথে সবসময় আলোচনা করি। আমরা যারা এলাকার বাইরে থাকি, আপনাদেরকে কথা দিয়ে গেলাম, এজাজ ভাই এমপি নির্বাচিত হলে আমরা এলাকাকে সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই শুধু এজাজ ভাইয়ের জন্য দোয়া করবেন। 12 তারিখ কোনো ভয়ের কোনো কিছু নাই। একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে একটা রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল বিগত দিনগুলোতে বিএনপির সাথে তাল মিলিয়ে চলেছে শুধু তারা শক্তিশালী হওয়ার জন্য, তারা এখন অবৈধভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তারা এখন নানান পরিকল্পনা করছে অসৎ উপায়ে কোনো কিছু করার জন্য। চোখ কান খোলা রাখবেন। শুধুমাত্র মা বোনদের বলবো, আপনাদেরকে আপনাদের মন সহজ সরল, আপনাদেরকে নানান মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিয়ে বোঝানোর চেষ্টা করবে। শুধু একটা কথা চিন্তা করবেন, বাইরের একজন এসে আমাদের এখানে কোনোভাবে উন্নয়ন করতে পারবে না। আমাদের এলাকার উন্নয়ন আমাদের ঘরের সন্তানই করবে। সবাই আপনার দোয়া করবেন, দানের শীষে ভোট দেবেন। ইনশাল্লাহ 13 তারিখে এজাজ সাহেবের বিদায় মিছিল হবে। ধন্যবাদ। আপনারা যারা পরিশ্রম করে বসে আছেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন সাবেক স্বতন্ত্র বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পার্থদেব মণ্ডল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বটিয়াঘাটা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই
নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি এতাজুর রহমান শামীম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই দাপট ঘটিয়ে ঘটা আপনার জনতার নেতা, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী, দাপট ঘটিয়ে ঘটার ধানের শীষের কান্ডারি আমার নেতা, আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমান, যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন আগামী এই দাপট ঘটিয়ে ঘটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য শ্রদ্ধেয় বড় ভাই, সকলের পরিচিত মুখ, নন্দিত জননেতা জনাব আমির ইজাজ খান ভাই এবং অনেক জেলা নেতৃবৃন্দ ছিলেন। আপনারা দেখেছেন যারা বক্তব্য রেখে চলে গিয়েছেন। আমার থানার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং নমস্কার। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর আমরা আমাদের শ্রম, আমাদের ত্যাগ, আমাদের ঘাম, আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। 17টি বছর ধরে একটা পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হয়েছি। ফাইনাল পরীক্ষা 12 তারিখ। 17টি বছর তিল তিল করে একটি ফসল মাঠ তৈরি করেছি আমরা, জল ঢেলেছি আমরা। আজকে সেই ফসল কেটে ঘরে তোলার সময় হয়েছে। আমাদের 17 বছরের কষ্টের যে পরীক্ষার রেজাল্ট, 17 বছরের ত্যাগের যে ফসল, আগামী 12 তারিখ আমরা অন্য কাউকে কেটে ঘরে তুলে নিয়ে যেতে দেব না। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রতিপক্ষ দল যখন বক্তব্য করে, কথা শুনলে মনে হয় জুলাই বিপ্লবের একক অধিকারী শুধু ওনারা। দীর্ঘ 17 বছর আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বাংলাদেশে সবচেয়ে বেশি মামলার শিকার হয়েছে কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবচেয়ে বেশি জেল কেটেছে কারা? সবচেয়ে বেশি গুণের শিকার হয়েছে কারা? সবচেয়ে বেশি খুনের শিকার হয়েছে কারা? আপনারা জানেন না, এই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থেকে ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে পড়েছে। একসময় উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমাদের এই যে এত ত্যাগ, এই যে শ্রম, সময় বিপ্লবের নাম দিয়ে গোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা 12 তারিখে আমাদের এই দাপট ঘটিয়াঘাটার মানুষ রুখে দেবে। আমার এই দাপট ঘটিয়াঘাটা সনাতনী সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, সকলের কাছে একটি কথা বলে যাই, আমরা দীর্ঘদিন এই অঞ্চলে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একসাথে মিলেমিশে বাস করে আসছি। সুতরাং সাম্প্রদায়িকতাকে নিয়ে পুঁজি করে যারা রাজনীতি করে, আমাদের এই দাপট ঘটিয়াঘাটার অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনা তাদের কাছে কতখানি নিরাপদ আপনারা সকলে একটু বিবেচনা করে দেখবেন। আমি বক্তব্য বাড়াবো না, সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের প্রধান আকর্ষণ বক্তব্য রাখবেন। আমি শুধু বলে যাই, সৃষ্টিকর্তার সহায় হলে আপনারা বিশ্বাস রাখুন, 12 তারিখের পরে 13 তারিখে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হবে। সেই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার। প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। এখন আপনারা বিবেচনা করুন, এই দাপট ঘটিয়াঘাটার মানুষ, আপনারা যদি এই সরকারি দলের যে প্রার্থী তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত না করে, তাহলে আমাদের দীর্ঘদিনের বঞ্চিত শোষিত এই দাপট ঘটিয়াঘাটার কোন উন্নয়ন হবে না। সুতরাং দাপট ঘটিয়াঘাটাবাসী সকলকে মনে রাখতে হবে, 12 তারিখে ধানের শীষের বিজয় মানে বাংলাদেশের মানুষের বিজয়। 12 তারিখে ধানের শীষের বিজয় মানে আমাদের এই দাপট ঘটিয়াঘাটাবাসীর বিজয়।
12 তারিখ ধানের শীষের বিজয় মানে শুধু আমির দাস খানের বিজয় নয়, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিজয়। সুতরাং সকলে সতর্ক থাকবেন। একটি ছোট কথা বলে শেষ করব। কিছু লোক ইতিমধ্যে দেখবেন গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে যে সরকারের সাথে কথা হয়ে গিয়েছে, প্রশাসনের সাথে যোগসাজশ হয়ে গিয়েছে। আমরা বলে দিতে চাই, কোন যোগসাজশ, কোন কথাবার্তায় বিশ্বাস করি না। 12 তারিখে যদি কোনো হাত আমাদের ভোটাধিকারের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার দিকে ওঠে, সেই হাত আমরা ভেঙে চুরে তছনছ করে দেবো। থাকবেন 12 তারিখের সাথে সকলে সতর্ক থাকবেন। নিজে ভোট দেবেন, অন্যকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, এবং আমার ভোট আপনার ভোট যেন আমরা সুষ্ঠুভাবে বুঝে নিতে পারি সারাদিন সকলে সেই কেন্দ্র থেকে নিশ্চিত করবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। ধানের শীষের বিজয় হোক, সকলকে শুভকামনা। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, আপনাদের সেই দুপুর 2টা থেকে অনেকের ধৈর্যের ভাত ভেঙে গেলেও আপনাদের সামনে আপনাদের আশানিত আজকের ধানের শীষের সেই সম্মানিত প্রার্থী, ধানের শীষের কাঙ্গারি, খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, আজকের সভার প্রধান বক্তা, দাগব পটিয়াঘাটা মানুষের কলিজার টুকরা জনাব আমির দাস খান, জনাব আমির দাস খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটিয়াঘাটা উপজেলা বিএনপি আয়োজিত আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজকে নির্বাচনী জনসভার শেষ দিনে সম্মানিত সেনেশপদ সভাপতি, পটিয়াঘাটা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা এজাজুর রহমান শামীম, মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দল, যুব দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান জননেতা বাবু পার্থদেব মন্ডল, মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা জাকির হোসেন, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আমাদের এই অঞ্চলের অহংকার কৃতি সন্তান সাংবাদিক রিপন তরফদার, উপস্থিত আছেন পটিয়াঘাটা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপস্থিত রয়েছেন বিএনপি খুলনা জেলা পটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় বিএনপি তার সকল
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার এই প্রাণপ্রিয় এলাকার প্রাণপ্রিয় মা বোনেরা, দিদি কাকিমারা, পিতৃতুল্য বাবারা, বড় ভাই, সহযোদ্ধা, ছোট ভাই, বন্ধু, নতুন প্রজন্মের ভোটাররা, ছোট বড় ভাই বোনেরা, পদ্মার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাই এবং বোনদের নমস্কার। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে আমি এই অঞ্চল থেকে অনেকবার নির্বাচন করেছি। এই অঞ্চলের যখন আমি 2001 সালে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আমি তখন বাংলাদেশের সব থেকে কম বয়সের এমপি প্রার্থী ছিলাম। আমার বয়স তখন ছিল 28 বছর বয়সে আমি এমপি প্রার্থী আপনাদের মাঝে হয়েছিলাম। সেই 28 বছর বয়সে যখন আমি এমপি প্রার্থী ছিলাম, তখন আমাদের এই বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নের আমারই বড় ভাই, তিনবারের চেয়ারম্যান আমির আজম খান, আমার ভগ্নিপতি ভাই বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ইসুফ আলী মোল্লা, আমার আর এক ভাই বালিয়াডাঙ্গা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ জাফর মুলঙ্গি। তাদের কাছে আমি সর্বপ্রথম বলেছিলাম যে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ তুলে দিয়েছেন, আপনারা তো আমার ভাই ভগ্নিপতি, আপনারা যদি মাঠে না নামেন তো আমি তো নির্বাচন করতে পারবো না, আমাকে তো কেউ চেনে না। প্রিয় এলাকাবাসী, সেই দিন আমার এই চেয়ারম্যান বৃন্দরা বলেছিল যে তোমার আগে আমার কথা দিতে হবে যে তুমি নির্বাচনে হারোয়ার যেত এই অঞ্চল থেকে তুমি ফলাফলের পরে চলে যাবে না। আমি বললাম কেন এমন কথা বলতে হবে? বলে এই কারণে বলতে হবে যে 91 সালে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাই উনি নির্বাচন করেছিলেন, নির্বাচনের পরে উনি আর আসেন নাই, যদিও উনি 2001 সালে খুলনা 4 থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। 96 সালে বিএনপি মনে করেছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল, হিন্দু প্রার্থী দিলে জয়লাভ করা সম্ভব। সেই কারণে বটিয়াঘাটা নিবাসী ফুলতলার বাড়ি প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট প্রফুল্ল কুমার মণ্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনিও নির্বাচনের পরে আর আসেন নাই। এরপরে উপনির্বাচনে অ্যাডভোকেট গাজী আব্দুল বারীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, উনিও নির্বাচনে আসে নাই। সেই কারণে তুমি নির্বাচনে হারো আর যেত, যদি হেরে যাও অনেক মামলা হবে, মকদ্দমা হবে, হামলা হবে, তোমার পেছনে যারা কাজ করছে তাদের প্রতি অবিচার, অন্যায়, তাদের প্রতি নির্যাতন চলবে। এইগুলো তো তোমার তাদের ব্যাকআপ দিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তাই বললাম ঠিক আছে, আমি রাজি। তো আমাদের তিনজনের সামনে বলে রাজি হলে হবে না, এটা দাগ ও বটিয়াঘাটার প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা মা বোন বৌদি কাকিমা এলাকাবাসী ভাই যারা আছে সবাইকে সামনে ওপেন বলতে হবে
যে আমি আপনাদের হারিয়ে জিতে আমি আপনাদের পাশে থাকব। প্রিয় এলাকাবাসী, প্রিয় আমার এলাকার ভাই বোনেরা, আমি 2001 সালের নির্বাচনে আপনারা আমাকে প্রায় 18 লক্ষ ভোট দিয়েছিলেন। আমি কি নির্বাচনের পরে হারিয়ে গিয়েছি? আজ 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আজকে 9ই ফেব্রুয়ারি, আজ পর্যন্ত আমি কি আপনাদের মাঝে হারিয়ে গিয়েছি? আপনাদের বিপদ আপদ, জেল জুলুম, অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি আপনাদের পাশে ছিলাম না? আমি কখনো আপনাদের ছেড়ে চলে গেছি? 2008 সালে আপনারা আমাকে লক্ষাধিক ভোট দিয়েছিলেন। আমি এই অঞ্চলের মানুষের কাছে ঋণী। প্রিয় এলাকাবাসী, এই অঞ্চলে যখন আমি বিএনপি করি 1996 সালে, আমার জেঠু ভাইকে নিয়ে, সাইফুলকে নিয়ে অনেক, বিএনপি কি অনেকেই জানতো না। জানতো? আমি প্রত্যন্ত অঞ্চলে যে খুঁজে খুঁজে লোক বের করতাম কিভাবে একটা কমিটি করা যায়, পারতাম না। একটা ওয়ার্ড কমিটি করতে পারতাম না, ইউনিয়ন কমিটি করতে পারতাম না। আর বিশেষ করে এই 2 নম্বর এবং 3 নম্বর তো খুবই সমস্যা। এই কষ্ট করে তিল পা করে আপনাদের কাজ করেছে। আমি এই বিএনপির 2001 সালে নির্বাচনের পর থেকে আমি কখনোই আপনাদের ছেড়ে চলে যাই নাই। 17 বছরে অন্যায় অত্যাচার সকলকে সহ্য করেছে। মানুষের তো একটু হারার শেষ থাকে। আমি আর কত হারবো? আজকে আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আপনাদের হয়তো অনেকের এমনই আছে আমার মতন, কারণ আমি এই অঞ্চলে ভালো করি খারাপ করি, আমি আপনাদের সন্তান। আমি তো বাইরে থেকে আসি নাই, এই গটিয়াঘাটার মাটিতেই আমার জন্ম। আমার দাদার কবর এই মাটিতে, আমার দাদির কবর এই মাটিতে, আমার মায়ের কবর এই মাটিতে, আমার বাবার কবর এই মাটিতে, আমার বড় ভাই 3 বারের চেয়ারম্যান, তার কবর এই মাটিতে, আমার চাচা চাচি আত্মীয় স্বজন সকলের কবর এই মাটিতে। আমি মরে গেলে আমার কবর কি অন্য কোথাও হবে? আমার এই মাটিতে হবে না? তা আমার যদি এই মাটিতে হয়, এই অঞ্চলে 2001 সালে যখন নির্বাচন করেছি, তখন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন আমাদের এই গটিয়াঘাটার সন্তান শ্রী বাবু পঞ্চনন বিশ্বাস। 2008 সালে আমি যখন বিএনপি হয়ে এই অঞ্চলে নির্বাচন করেছি, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রী বাবু ননীগোপাল মন্ডল। আজকে তো 2 দাদার 1 দাদাও নির্বাচন করছে না, তাই না? আমাদের এই অঞ্চলের মানুষ মুক্তিযোদ্ধার পক্ষে না বিপক্ষে? এই অঞ্চলের মানুষ সব সময় মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি। আজকে 2 দাদার 1 দাদাও নির্বাচন করছে না, নৌকা মার্কাও নাই। আমার কি এইবার নির্বাচনে ভোটটা কি আপনাদের কাছে আমার দাবি থাকতে পারে না? এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকল মানুষের কাছে দাবি থাকতে পারে না? আমি কি এই এলাকায় একটা মানুষ বলতে পারবেন যে আমি কেউ কাছ থেকে 10 টাকা চাঁদা নিয়েছি? আমি এই অঞ্চলের একটা মানুষের ক্ষেত দখল করেছি, জায়গা দখল করেছি, কোন জমি জালজালিয়াতি করেছি? কিসের আশায়? প্রত্যেকটা মানুষেরই মরতে হবে।
এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, পারবো? সবারই যেতে হবে। অর্থাৎ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই কাজগুলো করেছি। আমি রাজনৈতিকভাবে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যখন এলাকায় ঘুরি, আমি কোনো আওয়ামী লীগ দেশতে খারাপ ব্যবহার করেছি এটা জানা আছে আপনাদেরকে? আমি কোন আওয়ামী লীগের দেশে খারাপ আচরণ করেছি? আমি কোন জামাতের লোকের সাথে খারাপ ব্যবহার করেছি? আমি কোন চরমলোকের সাথে খারাপ ব্যবহার করেছি? আমি কোন কমিউনিস্ট পার্টির লোকের সাথে খারাপ করেছি? আমার জানা মতে আমি কোন রাজনৈতিক দলের নেতাদের সাথে আমি আর খারাপ ব্যবহার করি না। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সাথে আমি খারাপ আচরণ করেছি? খ্রিস্টান সম্প্রদায়ের সাথে খারাপ আচরণ করেছি? প্রয়োজনে আমার দলের লোকের সাথে খারাপ আচরণ করেছি, তাদেরকে শুধরানোর জন্য, অন্য কিছু নয়। এলাকাবাসী, আমি এই অঞ্চলে যখন রাজনীতি করেছি, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনীতি করেছি। এই অঞ্চলে কে আওয়ামী লীগ, কে বিএনপি আমি কখনো দেখিনি। এই অঞ্চলে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান আমি দেখিনি। আমি সকলের কাজ করার জন্য চেষ্টা করেছি। আজকে আকাশ থেকে কেউ আসবে, পাতাল থেকে কেউ আসবে, আমার দাকর মঠিয়াগাড়ার মানুষ না, অন্য এলাকা থেকে ইম্পোর্ট করে আনা হবে, আর তাদের আমাদেরই লোকই তাদেরকে ভোট দিতে বলে, বলে না বলে? আমরা কত অভাগা মানুষ। আমাদের রিপন তরফদার বিশিষ্ট সাংবাদিক বলেছে যে আপনাদের এলাকার সন্তানকে যদি আপনারা ভোট না দেন, ভুল সিদ্ধান্ত কাজ করি না। আমি আপনাদের কাছে নতুন কিছু বলতে চাই না। একটা মানুষের আর কি হতে পারে? আজকে আমি যদি এই দাগো পটিয়াঘাটায় পরাজয় নিশ্চিত, পরাজয় জেনেও আমি 2001 সালে হেরে যাও, আমি যদি আপনাদের কাছ থেকে ছেড়ে দিয়ে চলে যাই, আমি খুলনায় যদি চিন্তা করতাম আমি খুলনা থেকে এমপি নির্বাচন করব, তা আমি খুলনায় যদি 26 বছর সময় দিতাম, তাহলে খুলনার মানুষকে আমাকে গ্রহণ করতো না। আমি যদি খুলনা সিটি কর্পোরেশনে এমপি মেয়র নির্বাচন করতাম, তাহলে আমি কি নির্বাচিত হতে পারতাম না? কিন্তু আমি কি করেছি? আমি চিন্তা করেছি, আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলকে পছন্দ করি। তুমি ধৈর্য ধরো, ফল দেওয়ার মালিক আমি। ফল দেওয়ার মালিক কি আপনি? আমি? ফল দেওয়ার মালিক ওই সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি ফল দিতে পারেন। আমি আমার আচরণ, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার কর্মকাণ্ড সকল কিছুই মানুষকে মুগ্ধ করার জন্য, তাদের খুশি করার জন্য, তারা যাতে ভালো থাকে সেই কাজ করার জন্য আমি কাজ করেছি। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের এই দাগো পটিয়াঘাটায় অনেক উন্নয়ন হওয়া দরকার। আমরা সেই উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। স্বাধীনতার 54 বছরে উল্লেখযোগ্য কোন উন্নয়ন দাগো পটিয়াঘাটায় হয় নাই। প্রিয় এলাকাবাসী, মহান আল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় আমার এই অঞ্চলে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে যদি আমাকে আপনাদের জনপ্রতিনিধি এমপি নিযুক্ত করেন, আমি আপনাদের এমপি হব না, আমি এই অঞ্চলের সেবক এবং খাদেম হিসেবে থাকতে চাই। আমি আপনাদের কথা দিচ্ছি, স্বাধীনতার 54 বছরে যে উন্নয়ন এই দাগো পটিয়াঘাটে হয় নাই, আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভোটের মধ্য দিয়ে জনপ্রতিনিধি হলে 5 বছরে সেই উন্নয়ন করে আমি দেখিয়ে দেব। প্রিয় এলাকাবাসী,
সেবা দিতে পারিনি। আমি হারিয়েছি আমার মাকে, আমি সেবা দিতে পারি নাই। পালিয়ে পালিয়ে জানাজা নামাজ পড়তে হয়েছে। আজকে আমি আমার বাবা হারা, আমি আজকে আমার মা হারা। এদিন ছিল এক বড় ভাই, বট গাছের মতন ছায়া দিয়ে রাখত, তার নাম আমির আজম খান। তাকেও নির্মম ভাবে খুন করে মেরে ফেলা হলো। আজকে দিন হিসাবে এই অঞ্চলে আমি আপনাদের কাছে বলি, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমি আর হার করতে পারবো না। আপনারা যদি মনে করেন যে আমির রেজাজ খানকে শেষবার একটা সুযোগ এসেছে, বাবু পঞ্চম বিশ্বাস নাই, ননীবাবু নাই, নৌকা নাই, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান সকল ভেদাভেদ ভুলে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনাই সকল কিছু ভুলে যে যদি মনে করেন আমির রেজাজ খানের আমার ভোটের তাদের আপনাদের ভোটের হক আমার, আপনাদের প্রতি আমার দাবি রয়েছে। আমি হাঁটতে হাঁটতেও আমি কোনোদিন আপনাদের সেরে চলে যাই নাই, কিন্তু এইবার যদি আপনারা আমাকে বেমুখ করেন, আমার আর নির্বাচন করার সাথ জাগবে না, আমি আর নির্বাচন করব না। এইটাই হচ্ছে আমার জীবনের শেষ নির্বাচন। আপনাদের কাছে আমার শুধু দাবি থাকবে, একজন মানুষ এতিম হিসাবে এই এলাকা গড়ার স্বার্থে, এই এলাকার হিন্দু মুসলমানদের সকলকে ঐক্যবদ্ধ করার স্বার্থে আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি রাজি খুশি হয় আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে আমি এমন ভাবে রাখবো, আমার বৌদি দিদিরা কাকিমা বোনেরা রাত 2টার সময় 3টার সময় হেঁটে যাবে, আর তার গায়ে যদি কেউ একটা ফুলের আঁচড় লাগায়, ওই হাত আমি ভেঙে তছনছ করে দেবো।